আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আমাদের আজকের সেশনের যেটা প্রতিপাদ্য সেটা হচ্ছে ট্রাইবাল ব্রেইন। ট্রাইবাল ব্রেইন মানে হচ্ছে যে এটাকে এভাবে বলা যেতে পারে, ট্রাইব মানে কি উপজাতীয়, উপজাতীয় ব্রেইনই বলি আমরা এটাকে, বা জাতীয়তাবাদী ব্রেইনই বলি, বা যেভাবেই বলি না কেন, আসলে আমরা সবসময় হিউম্যানরা মানে কোনো না কোনো ভাবে আমরা নিজেদের একটা গ্রুপ ফর্ম করি, এটা ছাড়া আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না। কারণ আমাদের ভিতরে তখন একটা ইনকনসিস্টেন্সি তৈরি হয়, কারণ আমাদের ব্রেইন সবসময় খুব ন্যারো একটা রিয়েলিটিকে ধারণ করতে পারে, বা রিয়েলিটিটাকে সে অবজার্ভ করে বলে মনে করে, কিন্তু সেটাও আসলে অবজার্ভ করে না। আমাদেরকে আমাদের ব্রেইন ধারণা দেয় যে আমরা আমাদের চারিদিকের জগৎটা যেরকম আছে সেটাই দেখছি, মানে অবজেক্টিভ রিয়েলিটি আমরা পারসিভ করছি, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। মানে এটা এত পরিমাণে ভুল যে এটা আসলে তুলনা করার মতো বিষয় না। তো আমাদের চারিপাশের অনেক কিছুই আমরা পারসিভ করতে তো পারি না, এবং এটাও যেরকম সেরকমও কিন্তু আমরা দেখি না। আমরা যেটা দেখি আমাদের ব্রেইন কনস্ট্রাক্ট করে, আমাদের ব্রেইন কনস্ট্রাক্ট করে রিয়েলিটি, এবং শুধু কনস্ট্রাক্ট করে যে তা না, সেই কনস্ট্রাকশনটা কিন্তু মোটেও অবজেক্টিভ না। সেই কনস্ট্রাকশনটা নির্ভর করে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত শিক্ষা, আমাদের ধারণা, আমাদের ব্রেইনের আর্কিটেকচার, আমাদের অতীতের আমাদের পূর্বপুরুষদের আচার আচরণ, এভরিথিং, আমাদের সে বিলিয়ন ইয়ার্স অ্যাগোর ওইখানকার যে ঘটনাপঞ্জি থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমার মানসিক অবস্থা, আমার এনভায়রনমেন্ট কেমন, আমার এখানে কোনো কি ধরনের ঘ্রাণ আমি পাচ্ছি, টেম্পারেচার কেমন, আমার ব্লাড টেম্পারেচার কেমন, কোন ইনফেকশন আছে কিনা, বা এই সমস্ত অনেক অজস্র অজস্র মানে এখানে ইনফিনিট ফ্যাক্টরস এর কারণে আমার এই মুহূর্তের অনুভূতি, রিয়েলিটি সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে। তাহলে এই যে আমরা আমাদের ব্রেইন এগুলি তৈরি করছে, এখান থেকে আমাদের ব্রেইনের আরেকটা কাজ হচ্ছে যে সে সবসময় থ্রেটকে এড়িয়ে চলার চেষ্টা করে, সে সবসময় নিরাপত্তা খুঁজে। কারণ যে কোনো অর্গানিজম তো এটাই স্বাভাবিক, সে তো তার সার্ভাইভাল মেকানিজমের জন্য সে সবসময় নিজেকে মানে ইয়ে রাখার চেষ্টা করবে, সেফ রাখার চেষ্টা করবে। তো এটা করতে গিয়ে আমরা যেটা করি কনফার্মেশন বায়াস, অর্থাৎ আমরা গ্রুপ ফর্ম করি। কারণ একা সার্ভাইভ করার চাইতে গ্রুপে সার্ভাইভ করার পসিবিলিটিটা বেশি থাকে। এই কারণে আমরা সাধারণত একটা গ্রুপ ফর্ম করি, যেটাকে আমরা ইন গ্রুপ বলি, এবং এই ইন গ্রুপের বাইরে যখন যাই তখন আমরা বলি আউট গ্রুপ। তো আমাদের এই ইন গ্রুপ আসলে বিভিন্ন লেয়ারে ফর্ম করি আমরা। যেমন একটা লেয়ার হয় যে ফ্যামিলি, ইনিশিয়াল লেয়ার হচ্ছে ফ্যামিলি, তারপরে হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। এখানেও তো দেখা যায় যে আমরা অনেক সময় মনে করি যে আমরা মানে পলিটিশিয়ানদের মতন কেন ফ্লিপ ফ্লপ করি, অর্থাৎ পোল্টি খাই কেন। কারণ আমি যদি একজন পুরুষ হই, এবং হয়তো দেখা যাবে যে আমি যখন আমার মায়ের সাথে আছি তখন আমার মায়ের সাথে আমি সুন্দরভাবে বলছি, আবার আমি যখন আমার স্ত্রীর সাথে আছি তখন আমি আমার স্ত্রী হয়তো আমার মায়ের বিরুদ্ধে বলছে। তা আমি তখন একটা দোটানার মধ্যে থাকি যে আমি কার কথা শুনবো। তাহলে এই যে দোটানা বা আমাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়, কগনিটিভ একটা ডাইলেমা তৈরি হয়, এই ডাইলেমাটা আসলে ইউনিভার্সাল, এবং এখান থেকে বের হয়ে আসাটা খুব কঠিন। এই জন্য কঠিন যে এটা করতে হলে আমাদেরকে আমাদের নিজেদের ট্রাইবের বাইরে যেতে হবে, এবং ট্রাইবের বাইরে যাওয়াটা কিন্তু খুব কমফোর্টেবল না। কারণ যে কোনো ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট একটা আদর্শে বিশ্বাসী হই, সেখানেই আমাদের সেটা সপক্ষে যারা তাদের সাথে আমরা অ্যালাইন করি, এবং আমরা ট্রাইব ফর্ম করি। সেটা ফ্যামিলি হতে পারে, রিলিজিয়ন হতে পারে, যে কোনো একটা পলিটিক্যাল পার্টি হতে পারে, অনেকভাবে আমরা এটা করি। কিন্তু যেটা প্রবলেম যেটা হয় যে আসলে এইটা করতে গিয়ে আমরা ওইটার সপক্ষে সবসময় নিজেরা যে বিভিন্ন যুক্তি নিজেদের কাছে তৈরি করি, এইটার সপক্ষে সবকিছু আমরা সংগ্রহ করি, এবং আমরা এটাই বিশ্বাস করি যে আমি যেটা বিশ্বাস করি সেটাই সঠিক, এবং অন্যরা তারা এটা ভুল। এবং এটা করতে গিয়ে যেটা হয় যে আমরা অন্যদেরকে একেবারেই সহ্য করতে পারি না, কিন্তু আবার পরবর্তী লেয়ারে দেখা যাবে তাদেরকে নিয়েও আমাদেরকে ইনগ্রুপ ফর্ম করতে হয়, কোয়ালিশনের মতন। তো যাদের সাথে আমাদের হয়তো একটা লেয়ারে বাধাবাধি, সেই বউ শাশুড়ির দ্বন্দ্ব, কিন্তু যেখানে যদি আবার বাইরের ফ্যামিলির কেউ এসে আমার সাথে কোনো সমস্যা করার চেষ্টা করে, তখন
তারা আবার এক হয়ে যায়, বৃহৎ শত্রুর বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র শত্রুদের ঐক্যবদ্ধ হওয়ার মতন। তো এইটা নিয়ে আমাদের আজকে মেডিটেশন, এবং এই সেশনটা আসলে আমি ইন্সপায়ার্ড হয়েছি একটা পডকাস্ট থেকে, যেটা আমি ডেভিড ইগলম্যানের ইনার কসমস, এই পডকাস্টটা আমি সবসময় ফলো করি। তো ওনার যেটা লেটেস্ট, যেটা ওনার এপিসোড 138, 138তম এপিসোড, তো ওই এপিসোডের যে পডকাস্টে উনি আলোচনা করেছেন কাইজেন অ্যাসিয়েদু, অ্যাসিয়েদু। তো উনি হচ্ছেন একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং উনি একজন মোটিভেশনাল লিডার। তো তার সাথে উনি কথা বলে যে জিনিসটা উনি করেছেন, যে ওনার সাথে ডিসকাশনটা হচ্ছে যে আমাদের এই যে দৃষ্টিভঙ্গির বিভিন্ন রকম পার্থক্য, সেই পার্থক্যের কারণে আমাদের ভিতরে যে কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়, সেইটা নিয়ে আসলে কিভাবে আমরা এগোতে পারি, বা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কিভাবে তাদেরকে আরো ব্রেন ট্রেন আপ করতে পারি, যাতে তারা আরো বড় ধরনের, মানে তাদের মন মানসিকতা বড় হয়, এবং আমরা যেটাকে হিউম্যানিটি বলে গর্ববোধ করি, সেই তথাকথিত হিউম্যানিটির আরো বড় স্ফিয়ারের মধ্যে তারা নিজেদেরকে ধারণ করতে পারে। আমরা মানবতার কথা বলি, আমরা মমতার কথা বলি, কিন্তু আসলে আমরা আমাদের পার্টিজান ভিউ থেকে আমরা কখনোই নিজেদেরকে বের করতে পারি না, কারণ ওই সাহস আমাদের নেই। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইন গ্রুপের বিরুদ্ধে যেতে চাই না বা পারি না, কারণ আমরা যে আইসোলেশনকে খুব আমরা ব্রেন আমাদের ভয় করে এড়িয়ে চলে, যে আমরা, কিন্তু আমাকে যদি ওই ফুটস্টেপের বাইরে যেতে হয়, তাহলে কিন্তু আমার ট্রাইবের বাইরে আমাকে যেতে হবে। আমার ট্রাইবের পক্ষে থেকে কখনোই আমি কিন্তু ট্রাইবাল লিডার হতে পারবো না, কারণ সেটা তো আমি তাহলে সে মাইক্রোফোনের মতন, যে ট্রাইব যা জানে আমি তাই বলি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার, তার ইয়েস স্যার করলে কখনো লিডার হওয়া যাবে না। ট্রাইবের বাইরে আমাকে চিন্তা করতে হবে, অন্যদের ধারণাগুলি আমাকে অ্যাবজর্ব করতে হবে। তো সেইটা আমরা আরো নতুন লিডার যাতে তৈরি হয় আমাদের পরবর্তী প্রজন্ম থেকে, যাদের দৃষ্টিভঙ্গি অনেক প্রসারিত, সেই ধরনের লিডার তৈরি করার জন্য আমাদেরকে আসলে এই মেডিটেশনটা আজকে, আমি পরবর্তীতে এই লিঙ্কটাও শেয়ার করব। তো আমরা মেডিটেশন শুরু করি। যেটা আমরা করি সাধারণত মেডিটেশনের ক্ষেত্রে, আমরা চোখ বন্ধ রেখে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই ধীরে ধীরে, তারপরে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, এরপরে আবার আমরা 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা এখন মেডিটেশন শুরু করবো। সবাই চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এরপরে আবার আমরা 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার আমরা শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যেই আছি। আমাদের আজকের যেটা টপিক, ট্রাইবাল ব্রেইন, সেটা হচ্ছে যে আসলে আমাদের সবার ব্রেইনই ট্রাইবাল, কারণ এভাবেই আমাদের ব্রেইন ইভলভ হয়েছে। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা সংঘবদ্ধ হই। তো এই সংঘবদ্ধ হওয়ার জন্য আমরা যেটা করি, আমরা নিজেদের দৃষ্টিতে যেটা ভালো মনে করি বা যেটাতে আমরা ঐক্যবদ্ধ হই, সেটাকে আমরা সঠিক মনে করি, এবং অন্যদের, অন্য গ্রুপের, অন্য ট্রাইবের যে ধারণা, সেটাকে আমরা নাকচ করে দিই। আবার যখন একটা বৃহত্তর আরো পরিমণ্ডলে যাই, তখন হয়তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ট্রাইব তারা আবার একটা বড় ট্রাইবে পরিণত হয়, এবং তখন তাদের নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে আবার সে আর একটা ভিন্ন একটা বৃহত্তর ট্রাইবের বিরুদ্ধে তাদের অবস্থান নেয়। তো এই এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমাদের মেডিটেশন। আমরা আবারও চোখ বন্ধ রেখে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের যখনই আমরা আসলে কোনো একটা
যে কোনো কিছুরই দুইটা দিক আমরা দেখতে পাই, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। কিন্তু এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত পক্ষপাত দুষ্ট। কারণ পজিটিভ বা নেগেটিভ এটা আমাদের ব্রেইন এভাবেই তৈরি করে, এভাবেই ধারণা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এর বাইরে ব্রেইন চিন্তা করতে পারে না। আমাদের লজিক সিস্টেমটা এভাবে কাজ করে যে আইদার গুড অর ব্যাড, ব্ল্যাক অর হোয়াইট। কিন্তু একই সাথে ভালো মন্দ থাকতে পারে বা একই সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও থাকতে পারে, এটাকে আমরা বিশ্বাস করি না। যেমন এখন বর্তমানে যে আমেরিকার অভিবাসন নীতি নিয়ে অনেকে ট্রাম্পের সমালোচনায় অত্যন্ত ব্যাকুল, যে সে অত্যন্ত ইনহিউম্যান কাজ করছে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে। কিন্তু এটাকে যদি আমরা তাদের দৃষ্টিতে দেখি, তারা কি মনে করে, অর্থাৎ রিপাবলিকানদের দৃষ্টিতে এটা কিরকম? তাদের দৃষ্টিতে এটা তো এরকমই যে আসলে তারা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, অর্থাৎ তারা এমন না যে সমস্ত ইমিগ্রেন্টদেরকে তারা বের করে দিবে বা নিরুৎসাহিত করবে। তাদের ধারণা হচ্ছে বা তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে লিগালি, অর্থাৎ আইনগতভাবে ইমিগ্রেন্টরা আসবে, কিন্তু ইললিগালি আসবে না। তাহলে তাদের যেটা পার্সপেক্টিভ সেটা কিন্তু তাদের দিক থেকে সঠিক, এবং নিউট্রালি চিন্তা করলে এটাকে কিন্তু দোষণীয় বলা যেতে পারে না। কারণ মানুষ সবসময় নিজের পক্ষেই সবকিছুকে চিন্তা করে এবং নিজের পক্ষে সকল আইন তৈরি করার চেষ্টা করে এবং নিজের পক্ষে সকল যুক্তি তৈরি করে। এটা আমাদের ইভলিউশনারি, এভাবেই আমাদের ব্রেন তৈরি। তাহলে যখন আমরা আমাদের নিজেদের যেটা বিশ্বাস মনে হবে যে এটাতে আমি বিশ্বাস করি, এটা আমি জানি, সত্য বলে জানি, তখনই আমাদের নিজেদের ভিতরে প্রশ্ন তৈরি করতে হবে যে এইটা যে আমি যে আমার সত্যটাকে সত্য বলে জানি, এটা কি সবার কাছে, এটা কি একেবারে ধ্রুব? যেমন সূর্য পূর্ব দিকে উঠে বলে আমি জানি এবং অন্য সবাইও এটাই বলবে, কেউ এটার সাথে দ্বিমত পোষণ করবে না। তাহলে এইরকম আমার প্রতিটি যেটাকে আমি সত্য বলে মনে করি, যে যেটাকে আমি ন্যায়সঙ্গত মনে করি, আমার নিজস্ব এথিক্যাল মনে করি, সেটা কি অন্য সবার কাছে কি এটা একই রকম সত্য? এবং এই অন্যরকম বলতে আমাকে কিন্তু সব ইনক্লুড করতে হবে। আমি যদি আইনের কথা বলি যে হ্যাঁ আইনগতভাবে চলাটাকে আমি সঠিক মনে করি, তাহলে যে লোকটা বেআইনি কাজ করেছে বা কনভিক্টেড বা ক্রিমিনাল, আমি কিন্তু তার পার্সপেক্টিভটাকে বিচার করছি না, সেটাকে আমি মূল্যায়ন করছি না। তাহলে আমাকে যদি যেটাকে বলা হয় এপিস্টেমিক হিউম্যানিটি, অর্থাৎ আমরা যখন আমাদের নিজেরা আমরা যা জানি সেই জানার প্রতি আমাদের যখন আমরা প্রশ্ন করতে পারবো যে আমি যা জানি এটাই কি সঠিক, এটাই কি সব, এই যত বেশি আমরা জানবো তত বেশি আমরা বুঝবো যে আসলে আমরা আমাদের অজ্ঞতা কত বেশি। আমরা আবারও ব্রিদিং এক্সারসাইজ করি, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আমাদের যে বিশ্বাস, আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের যে জগৎ সম্পর্কে, রিয়ালিটি সম্পর্কে, তো যত বেশি আমরা আমাদের এই পার্টিজান ভিউর ভিতরে থাকবো, তত কিন্তু আমাদের ভিতরে স্ট্রেস বাড়বে, আমাদের ভিতরে ইনার কনফ্লিক্ট তৈরি হবে। যেমন আমার যখন ক্ষুদ্র পরিমণ্ডলে আমার নিজের ফ্যামিলি, আমার ভাই বোন, দেখা যাবে স্বার্থের কারণে ভাই বোনদের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হচ্ছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তখন আমার ভিতরে দ্বন্দ্ব তৈরি হবে। আমি একবার মনে হবে হ্যাঁ এ তো ঠিক বলছে, আর একবার মনে হবে না অমুকের যুক্তিও তো সঠিক। কিন্তু আমি যখন আমার ভিতরে ওই যে এপিস্টেমিক হিউমিলিটি তৈরি হবে, আমি যখন আমার মেটাকগনিটিভ স্কিল তৈরি হবে, আমি যখন বুঝতে পারবো আসলে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি দিয়ে সঠিক এবং কোনোটার প্রতি জাজমেন্টাল হওয়ারও কিছু নাই, তখনই আমার পক্ষে সম্ভব হবে সবার ওপিনিয়নকে এন্টারটেইন করা। অবশ্যই এখানে আমার নিজস্ব একটা ওপিনিয়নও থাকতে পারে, আমার নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট একটা ভিউও থাকতে পারে, কিন্তু
সেই ভিউটা নিয়েও আসলে দুঃখের কিছু নাই যে কেন আমার ভিতরে আমার নিজের স্বার্থ সংশ্লিষ্ট ভিউ তৈরি হবে। কারণ এটা হিউম্যান নেচার থাকতে পারে, এটাকে অস্বীকার করারও কিছু নাই। কেন আমি একেবারে মানবতাবাদী, কেন আমি সমস্ত কিছু মানে দান করার মতন মানসিকতা আমার ভিতরে হলো না, এটা মনে করারও কিছু নাই। হ্যাঁ, আমার ভিতরে আমার স্বার্থ নিয়ে চিন্তা হতেই পারে, সেটাকেও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং অন্যদের যে ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে এবং থাকতে পারে সেটার প্রতিও আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। এটা আসলে হওয়াটা খুব কঠিন। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের কগনিশন বা আমাদের চিন্তা ভাবনা যে বায়াসের মধ্যে দিয়ে চলে, সেই বায়াসের ভিতরে দিয়ে আসলে সবাইকে যে বের হতেই হবে তা না। আমরা প্রত্যেকের একটা কমফোর্ট জোন আছে, সেইটা সেইটা আসলে এক একজনের এক এক রকম। আমার কাছে যেটা সত্য মনে হয় সেটা তো আরেকজনের কাছে সত্য মনে হবে না, এটাই স্বাভাবিক। আমি যেটা মনে করি যে এটা এটা করলে পর ভালো হবে, সেটা তো আরেকজনের কাছে মনে নাও হতে পারে। সুতরাং আসলে নিজের মত জোর করে চাপানোর কিছু নেই, এটা ইচ্ছার ব্যাপারও শুধু না, এটা আসলে আমাদের ব্রেইন আর্কিটেকচারের ব্যাপার। এটার উপরে আমাদের নিজেদের কোনো কন্ট্রোল নেই। অর্থাৎ যার ভিতরে একটা ভিন্ন ধরনের পরিবর্তন হওয়ার কথা তার ভিতরেই শুধু হবে। যার ব্রেইন স্ট্রাকচার এমন না, বা যার আপব্রিঙ্গিং, যার বিভিন্ন নিজের সেলফ রিফ্লেকশন, যেগুলির যে ধরনের ফ্যাক্টরের কথা আগে বলেছি, সেগুলি যার ভিন্ন, তার ভিতরে আসলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের যে সেশনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, কারণ আমরা যারা অ্যাডাল্ট তাদের চিন্তা থাকে যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আমাদের চাইতে কোনো বেটার ভিউ দিয়ে যেতে পারি কিনা। তাহলে বেটার ভিউটা হচ্ছে এইটাই যে তাদেরকে, তাদের প্রজন্মে, তাদের সময়ে তাদেরকে লিড করতে হবে, তাদের জীবনকে তাদের লিড করতে হবে, এবং তাদের পারিপার্শ্বিকতাকেও তারা লিড করবে। তাহলে লিড করতে হলে তাদেরকে ইন গ্রুপের বাইরে যেতে হবে, এটা ছাড়া কিন্তু অন্য কোনো বিকল্প নেই। এবং ইন গ্রুপের কাছে বিরাগ ভাজন হলে পর সেই কিন্তু প্রকৃত লিডার হতে পারবে। কারণ যদি আমি যে ট্রাইবের অংশ, আমি যদি সেই ট্রাইবের গুণগান, সেই ট্রাইব যা করে আমি যদি সেইটাই করি, তাহলে কিন্তু ট্রাইবাল আমি হতে পারবো। কনফার্মেশন বায়াসে আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবো, আমার ব্রেইন নিজেকে সে সেফ মনে করবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো গ্রো হবে না। এটাও যদিও আমার খুব পার্সোনাল ওপিনিয়ন, যারা এটাতে কমফোর্টেবল তাদের কাছে আমার কথা মোটেও ভালো লাগবে না। তো সেই ভালো লাগানোটা আমার উদ্দেশ্য না, জনপ্রিয়তাটা মোটেও উদ্দেশ্য না, একসময় ছিল। কিন্তু এখন আমি মনে করি যে আমি আমার নিজের প্যাশন অনুযায়ী যেটা মনে করি সেটাই বলবো। এটা কারো ভালো না লাগতেই পারে, তো সেটা নিয়ে আসলে জোর করার কিছু নেই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, শ্বাস ছাড়তে থাকি। তাহলে যেটা পরবর্তী প্রজন্ম শুধু না, এটা আমাদের নিজেদের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে যে আমাদেরকে আমার যে ইন গ্রুপ তার বিরাগ ভাজন না হয়ে আমি কিন্তু বড় কিছু করতে পারবো না। কারণ এ পর্যন্ত জগতে যারা কিছুই করেছেন, সেটা বড় সায়েন্টিস্ট থেকে শুরু করে যুগান্তকারী আবিষ্কার যারা করেছেন, সবাইকেই কিন্তু তার প্রচলিত মত এবং মতাদর্শের বিরাগ ভাজন হতে হয়েছে, আউটকাস্ট হতে হয়েছে, তাদের কাছে তাদেরকে অপাঙ্ক্তেয় মনে হয়েছে।
তাদের চিন্তা ভাবনা, তাদের আচার আচরণ, কথাবার্তা সবকিছুকে মনে মনে হয়েছে অন্যদের কাছে আউটল্যান্ডিশ, অর্থাৎ সে বুঝি এলিয়েন, সে আমাদের মতন নয়, এরকম মনে হয়েছে। তো এই মনে হওয়াটাকে যে সহ্য করতে পারবে, ওটাকে যে অ্যাবজর্ব করতে পারবে, সেই পারবে বড় লিডার হতে, অর্থাৎ সেই পরিবর্তন করতে পারবে। কারণ যারা ট্রাইবের প্রতিটা যারা সদস্য, তারা কিন্তু নতুনত্ব চায়। কারণ ট্রাইবালিজম করে কিন্তু মানুষের ভিতরে, ওটা তো ন্যারো খুব দৃষ্টিভঙ্গি, ওটার ভিতরে প্রশান্তি আসে না। কারণ মানুষ বাই ডিফল্ট, হিউম্যানস হচ্ছে কিউরিয়াস, এক্সপ্লোরেটিভ। তো যখন তার নিজের গণ্ডির বাইরে এসে যায় না, এটা কিন্তু তার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে। কারণ তার জ্ঞান আর প্রসারিত হওয়ার সুযোগ পাচ্ছে না, ওই ভিউর মধ্যেই তাকে থাকতে হচ্ছে। তো তখন যখন সে নতুন কিছু শুনে, তখন এটাতে সে আগ্রহ বোধ করে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের এই অংশে একটা প্র্যাকটিস করব, সেটা আমরা চোখ বন্ধ রেখেই, সেটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে, এটা আমরা পরে শেয়ার করা না করতেও পারি, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমাদের যাদেরকেই আমরা অপোজিশন মনে করি, সেটা পলিটিক্যালি হোক, রিলিজিয়াসলি হোক, বা আমাদের ক্ল্যান হোক, ইন গ্রুপ হোক, আত্মীয় স্বজন হোক, আমাদের সহকর্মী, যেভাবেই হোক, হ্যাঁ, বা হিউম্যানিটি ভার্সাস আদার্স, মানুষ ভার্সাস ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য প্রাণী, যাই হোক। তো সেইভাবে আমরা যাদেরকে অপোজিশন মনে করি, আমরা মেডিটেশনের মধ্যে নিজেকে আমরা ওই জায়গাতে ধারণ করব। এবং সেটা যদি এমন হয় যে আমার হয়তো বা রিসেন্টলি আমার একটা মোবাইল ছিনতাই হয়েছে, তাহলে আমি সেই ছিনতাইকারীর ভিতরে নিজেকে ধারণা করব। তা আমি তো ছিনতাইকারী নিজেকে যদি কল্পনা করি, আমি যদি তার মতন রোল প্লে করি, তখন তো আমাকে নিজেকে আর খারাপ মনে হবে না। তখন মনে হবে যে এটা একটা থ্রিল। হ্যাঁ, যে জগতে সবাই, তারা হয়তো এত ডিপলি ইন্টেলেকচুয়ালি চিন্তা করবে না, কিন্তু আসলে হিউম্যান ন্যাচারই এটা। হিউম্যান ন্যাচারই হচ্ছে একটা বড় গাছ যেমন ছোট গাছের জায়গা দখল করতে চেষ্টা করবে, বড় মাছ ছোট মাছকে খাবে, মানুষও সবসময় তাই করে এসেছে এবং করবে। ভাই বোনদের ভিতরে যে ভাই বোন শক্তিশালী, তারা সাধারণত তারা চেষ্টা করবে অন্যদেরকে ঠকাতে, এটাই স্বাভাবিক। তো এটার ভিতরে আসলে দূষণীয় কিছু না, লজ্জারও কিছু নাই। তাহলে আমি যদি সেক্ষেত্রে নিজেকে ছিনতাইকারী চিন্তা করি, তাহলে আমার যে দৃষ্টিভঙ্গি, একজন ছিনতাইকারীর দৃষ্টিভঙ্গিটা কি, সেটা আমাকে ধারণ করতে হবে এবং অনেস্টলি ধারণ করতে হবে। তার ভিতরে যে লজিক, অবশ্যই তার লজিক আছে, তাছাড়া তো সে সার্ভাইভ করতে পারতো না, সে ইনসেন হয়ে যেত, হ্যাঁ, সে অমানুষ হয়ে যেত। এবং আমি দেখেছি বিভিন্ন ধরনের আইন বা বিভিন্ন এই ধরনের জুডিশিয়াল সিস্টেমের সাথে আমি একসময় এটার এক্সপোজড হয়েছি। তাতে আমি দেখেছি যে যাদেরকে আমি তথাকথিত আমরা ছিনতাইকারী বা আমরা মাদক চোরাচালান বা মাদক পাচারকারী বলি বা মাদক বিক্রেতা বলি, তারা কিন্তু জাস্ট আপনার আমার মতনই হিউম্যান বিইং। তো ওই যে তারা যখন উকিলদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বললেও বোঝা যায় অ্যাকচুয়ালি এইটা কিন্তু তারা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আইনের পক্ষে আমরা থাকি, এটা একটা বায়াসনেস, যে আইন মতন, কিন্তু আইন তৈরি হয়েছে আসলে আমাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য। এটাই আসলে হিউম্যান নেচার। তো এইভাবেই জীবনটা আমরা শিখে এসেছি। তাহলে এই যে দৃষ্টিভঙ্গি, প্রচলিত এথিক্স, প্রচলিত নর্মস, প্রচলিত যে আইন, এগুলির বাইরেও আমাদেরকে চিন্তা করার সক্ষমতা আছে কিনা, নিজেদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। আমি কি পারবো ওই যে ছিনতাইকারী, তার জুতাটা পরতে, বা একজন রেপিস্টের জুতাটা পরে দেখি তো কেমন, সে যে করছে তার ভিতরে চিন্তা ভাবনা কেমন। মনে হতে পারে এটা গা শিউরানো, মনে হতে পারে এটা একটা
নক্সিয়াস, এটা এটা একটা এটা খুব অ্যাবোমিনেশনের মতন, মানে এটা খুব একটা খারাপ কাজ। কিন্তু আমাদেরকে যদি নিজের গণ্ডির বাইরে উঠতে হয় তাহলে কিন্তু সেটা কোনো ফুলের বিছানা না, সেটা কোনো খুব কমফোর্টেবল ওয়ে না, সেটা শুধুমাত্র সুন্দর মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, চারিদিকে পাখির ডাক, সেটা না। তখন আমাদেরকে ওই চ্যালেঞ্জের মধ্যে দিয়েও যেতে হবে। একজন খুনি, একজন রেপিস্ট বা এইরকম তার চাইতে খারাপ যদি কিছু থাকে, তথাকথিত হিউম্যান, যেটাকে আমরা ক্রিমিনাল মেন্টালিটি বলি, সেইটাকেও আমাদেরকে ধারণ করতে হবে, ধারণ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, নিজের ভিতরে ওই পরিমাণ উদারতা আমাদের ভিতরে তৈরি করতে হবে। আমরা তাহলে এরকম চোখ বন্ধ রেখে 2-3 মিনিট আমরা চিন্তা করব, আমাদের এরকম যদি কোনো যেই ধরনের মানুষকে আমরা ঘৃণা করি বা যেই ধরনের প্রাণী বা যাই হোক, সেইটা যেন আমরা নিজেরাই, সেটা আমরা নিজেকে এইভাবে চিন্তা করি ব্রিদিং এক্সারসাইজ করার পরে। আবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চিন্তা করি কাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি। তারা আমরা নিজেরাই। নিজেদেরকে সেই জায়গায় দেখি, তাদের ভিতরে আমরা নিজেকে দেখি, এবং তাদের কি লজিক সেটাকে আমরা অনুধাবন করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা মেডিটেশনের প্রায় শেষ পর্যায়ে। তো আমাদের আজকের যে মেডিটেশনের, সেটার আসল উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য কি এই যে আমাদের নিজেদের আত্ম উন্নয়ন করা বা নিজেদের পরিবর্তন করা? না। কারণ যেটা আমি সবসময় বলি, আমাদের আত্ম উন্নয়নের বিষয়টা এটা একটা ইলিউশন। কারণ আত্ম উন্নয়ন বলে কিছুই নাই। আমরা যা, আমরা তাই, আমরা ন্যাচারালি যেটা ইভলভ হওয়ার সেটাই আমরা হব, তার চেয়ে বেশিও না কমও না। কিন্তু এটা একটা ইলিউশন। এই কারণে ইলিউশন, কারণ আমরা যারা এই মেডিটেশনে এখন আছি বা ভবিষ্যতে থাকছি, তাদের এইভাবেই তাদের ইভলভ হওয়ার কথা ছিল বলেই তারা এই মেডিটেশনে আছে। তাহলে এটার মাধ্যমে কিন্তু তাদের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ যেটা আমরা পরিবর্তন মনে করছি এটাই আসলে তাদের ন্যাচারাল ওয়ে অফ ইভলিউশন বা আনফোল্ডিং।
আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে ফেসবুক লাইভে সবাইকে বিদায় জানাচ্ছি। আশা করি সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।